টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে আমরা দুটো বিষয় নির্ধারণ করেছিলাম আলোচনা করার জন্যে। একটি ছিল যে দীর্ঘদিন ঢাকাস্থ আমেরিকান এম্বাসি বন্ধ ছিল, তার কার্যক্রম চালু হতে চলেছে, সেই বিষয়টি নিয়ে আমরা পুরোপুরিভাবে কথা বলতে পেরেছিলাম। কিন্তু আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অ্যাসাইলাম মামলার চ্যালেঞ্জ কি হতে পারে বা সমূহগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার কথা বলেছিলাম। কিন্তু সময়াভাবে, বিশেষ করে আপনাদের কালকে এত টেলিফোন এসেছিল যে সেই টেলিফোনের জবাবগুলো দিতেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারিনি। কিন্তু গতকালকে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আজকের অনুষ্ঠানে সেটি আলোচনা করব, তাই আজকে এই বিষয়টি নির্ধারণ করেছি। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি শেখ সেলিম। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার সঙ্গে আমাদের দর্শক শ্রোতাবৃন্দকে স্বাগত জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক ব্যস্ত মানুষ, দীর্ঘদিন পরে আপনাকে আমরা পেয়েছি, সেজন্য আপনার প্রতি আমরা ঋদ্ধ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা শুরুতেই কথা বলতে চাই, যেটি গতকালকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অ্যাসাইলাম মামলার চ্যালেঞ্জগুলো কি আছে। কারণ আমি জানি যে এই বিগত সরকার, যে সরকারের কয়েকদিন আগে আমাদের কোটা আন্দোলনের যারা সারথি ছিল, ছাত্র ছিল, জনতা ছিল, তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এবং সেই পতনের আগে প্রায় 17 বছর বা 16 বছর তারা এক নাগাড়ে ক্ষমতায় থেকেছে। সেই ক্ষমতা থাকাকালীন সময়ে নানাভাবে বিভিন্ন জনে নির্যাতিত হয়েছে এবং তারা এদেশে এসে অ্যাসাইলাম সিক করেছে। বাংলাদেশে বা তাদের নিজ মাতৃভূমিতে তাদের জীবনে নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, সে কারণে তারা এখানে আশ্রয় চায়। এখন এই সরকারের পতন ঘটেছে, পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। আমরা জানতে পেরেছি এবং অনেকেই অনেক প্রশ্ন করছে যে অ্যাসাইলাম কেসে, বিশেষ করে ফাইনাল হিয়ারিংয়ে যখন গেছে, অনেক জাজই অনেক কেসগুলোই ডিসমিস করে দিচ্ছে যে তুমি যে কারণ দেখে এখানে অ্যাসাইলাম কেস বা আবেদন তুমি করেছিল সেই কারণ তো এখন নেই, তোমার চলে যাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি সম্পর্কে আপনি যদি একটি বিস্তারিত কথা বলেন যে আসলেই কি তাই, বা কিভাবে তারা মোকাবেলা করবে এই চ্যালেঞ্জগুলো, যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এই টেনশনের মধ্যে আছে, নানাভাবে চিন্তার মধ্যে দিয়ে দিন গুজরান করছেন, তারা অন্তত কিছুটা আশার আলো দেখবে, তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি শেখ সেলিম। থ্যাংক ইউ রানা ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। যারা অ্যাকচুয়ালি দেশ বিদেশে, শুধু আমেরিকা না, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, অল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, যে সমস্ত দেশগুলোতে বাঙালিরা বা বাংলাদেশ সিটিজেনরা রাজনৈতিক বা ধর্মের ভিত্তিতে বা অন্য ভিত্তিতে আশ্রয় গ্রহণ প্রার্থনা করেছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো সেটা বলতে আমি একটু বুঝাই। যে কোনো দেশে, যে কোনো জায়গায় অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি কেউ করে বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে, সেজন্য ওই তার কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ লাস্ট রেজিডেন্স, অর্থাৎ যে দেশ থেকে সে এই দেশে আসার আগে বসবাস করত, সেই দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি একটা বড় ফ্যাক্টর। পরিস্থিতি যত ওই দেশে খারাপ হয়,
এবং এই লোকের আবেদনের যেসব ভিত্তি থাকে যে এই অনুযায়ী তার জীবনের পরে স্বাধীনতার পথে নিরাপত্তার পরে হুমকি আছে কিনা, এইটা একটা বড় এলিমেন্ট। অ্যাসাইলাম গ্রান্টেড হয় দুইটা কারণে, দুইটা জিনিস ইস্টাবলিশ করতে: প্রেজেন্ট ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ বর্তমানে অত্যাচারের ভয়, এবং ভবিষ্যৎ অত্যাচারের ভয়, দুইটাই ইস্টাবলিশ করতে হয়। এখন যদি যে সরকার তারে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, বা যে সরকার তারে প্রোটেকশন দিতে চায় নাই, আশ্রয় দিতে চায় নাই, নিপীড়ন থেকে রক্ষা করতে চায় নাই বা পারে নাই, সে সরকার যদি না থাকে, ডেফিনেটলি প্রেজেন্ট বর্তমান ফিয়ারটা এলিমিনেটেড হয়ে যায়, এটা আর থাকে না। কিন্তু সেটাই শেষ কথা না অ্যাসাইলামের। এই যুক্তরাষ্ট্রে একটা কেস আছে, যা প্রথম ইন দা 60 এই অ্যাপিলেট কোর্ট দিছিল, বলে যে ম্যাটার অফ 10, এটা চাইনিজ কেস। এইটাতে বলা হয় যদি কেউ পাস্ট পারসিকিউশন হয়, অর্থাৎ অতীতে যদি কেউ অত্যাচারিত হয়, তাহলে তার অটোমেটিক ধরে নেওয়া হবে, আইনে একটা প্রিজাম্পশন, আইনে ধরে নেওয়া হবে যে তার ভবিষ্যৎ ভয়টাও আছে। এখন যারা এই অ্যাসাইলাম বা আশ্রয়ের কেস করছে, তাদের এবং সেই অ্যাপ্লিক্যান্ট আশ্রয় প্রার্থী এবং তার লয়ারের দায়িত্ব হবে যে পাস্টের পারসিকিউশনটা, অর্থাৎ অতীতে অত্যাচারিত হইতে, এটা সুন্দর করে ফুটিয়ে তোলা। তারপরে বলা হবে যে তার তো অটোমেটিক প্রিজাম্পশন আছে ফিউচার ফিয়ারের, therefore he is qualified to get the asylum. ওকে, এর আরেকটা সিগনিফিকেন্ট আছে, এইটা একটা যে রিবার্টেবল প্রিজাম্পশন, মানে এই প্রিজাম্পশনটা, এই ধারণাটা খণ্ডন করার মতো ধারণা। এইটা কে খণ্ডন করবে? সেই দেশের সরকার। একটা অ্যাসাইলাম কেসে প্রতিপক্ষ থাকে দুইটা, একটা থাকে ওই দেশের সরকার এবং আরেকটা প্রতিপক্ষ থাকে প্রার্থী। এই প্রতিপক্ষের পরে এর দায়িত্ব হলো তার ফিয়ার আছে বা তার অত্যাচার হয়েছে এইটা প্রতিষ্ঠা করা। এইটা যখন প্রতিষ্ঠা হয়, ভবিষ্যতে এর ফিয়ার হবে না, তখন এই দায়িত্বটা সরকারের পরে পড়ে যায়। এখন এই দায়িত্বটা সরকারের পরে পড়লে বিভিন্ন ভাবে এইটাও খণ্ডন করা যায়। এইখানেই সব গন্ডগোল। আর একটা থিওরি আছে বর্তমান পরিস্থিতিতে, সেটা হচ্ছে যে ওকে, চেঞ্জ হয়েছে দেশে, শিওর, আওয়ামী লীগ নাই, কিন্তু আরো এলিমেন্ট আছে এখানে। যেমন ধরেন, যার নামে কেস আছে তার তো যে ডিফেন্ড করতে হবে। আপনি জানেন বাংলাদেশের কোর্ট কাছারিতে কেসের ব্যাকলগ কত, কোর্টে যাওয়া, করা, কতদিন ধরে চলতে হবে, তার তো ভোগানি, বিভিন্ন ব্যাপার আছে। তো তখন এইটাও একটা পারসিকিউশন, যে আমি এর থেকে নিস্তার পাইতো, আমার অনেক বেশি কাঠখড় পোহাইতে হবে, এটাও একটা শাস্তি। এটা হলো বিনা বিচারে শাস্তি, বিচারের আগেই শাস্তি। এরকম আমি বহুকে জাতীয় পার্টির সময়, ওই সময় বিএনপি সরকার চলে গেলে জাতীয় পার্টির সময় ওরকম বহু কেসি এই আর্গুমেন্ট দিয়ে উইন করেছে। তো সেক্ষেত্রে ওয়ে আছে, এক্ষেত্রে তো আসলে অ্যাপ্লিক্যান্ট বা প্রার্থী তো কিছু না, তার লয়ার বাংলাদেশ সম্পর্কে কি পরিমাণ স্টাডি করে, কি পরিমাণ জানে এবং কি স্ট্র্যাটেজি সে নেয়, তার উপরে নির্ভর করছে, এবং তার কেসের পরে তারপরে তার ডেডিকেশন কতটুকু এবং তার অ্যাবিলিটি কি সরকার এবং কোর্টে ফাইট করার এই ব্যাপারে, তার উপরে নির্ভর করে। এটা যে শেষ হয়েছে তা না, এবং এতে এই সমস্ত পজিশনে আরো বেশি নজির আছে। এবং আরেকটা নজির আছে এই দেশে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের অর্থ কি? একজনের বিপদ, তারা ইমিডিয়েটলি ব্যবস্থা করা। আমেরিকান সরকার তো পাচ্ছে না সেটা 10, 15, 20 বছর ধরে। তো দেয়ারফর অ্যানাদার আর্গুমেন্ট, যে তুমি টাইম নিছো, টাইম নেওয়ার পরে দেশ হয়ে গেছে, মানে দেশে একটা পরিবর্তন এসে গেছে, কিন্তু আমারটা তো টাইম মতো হয় নাই, সেটাও একটা ফ্যাক্টর কোর্টে তুলে ধরা।
এটা একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর, এন্ড দেয়ার আর কেসেস। এই এটা নজির আছে, হাইকোর্টের নজির আছে, সেগুলা তুলে ধরলে পাশ হয়ে করে যাবে। একটু ডিফিকাল্ট হবে, কিন্তু এইটা করা সম্ভব। এবং আমার ব্যক্তিগত ইয়েতে আমি বহু কেসে করেছি, শত শত কেসে করেছি এবং সাকসেসফুল হয়েছি। তো সেক্ষেত্রে এই ব্যাপার এখন এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়েছে, এই আশ্রয় প্রার্থী লয়ারের এখন বিরাট রোল আছে, বিরাট ভূমিকা আছে, যে আগের ট্র্যাডিশনাল ভূমিকা থেকে অনেক বেশি তার স্টাডি করা, কিভাবে তার কেস প্রেজেন্ট করা, আর যে অতীতে যে অত্যাচার হইতো সেইটার একটা পুঙ্খানুপুঙ্খ এবং গ্রাফিক বর্ণনা দেয়া। তারপরে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোর্টের, বড় বড় কোর্টের বিভিন্ন নজির আছে, সেই নজিরের সাথে একটা সাদৃশ্য তুলে ধরা এবং সেই পক্ষে তার যুক্তিতর্ক প্রদর্শন করা, তাহলেই হয়ে যাবে। আপনি এটা বললেন, আপনি যেটা বললেন সেটা বুঝলাম যে এই বর্তমান এই সময়ের ক্ষেত্রে লয়ারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপরে। কিন্তু যেটা দেখা যাচ্ছে বাস্তবতা যদি আমরা দেখি, যে বাংলাদেশের সাবেক গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যখন ক্ষমতায় ছিলেন, যে পর্যন্ত 5ই আগস্টের আগ পর্যন্ত, অর্থাৎ এই মাস আজকে তো আগস্টের 30 তারিখ, তো এই 25 দিন আগে পর্যন্ত এখানে অ্যাসাইলাম কেসগুলোতে, বিশেষ করে এখানকার যে সমস্ত কোর্টে বা যে সমস্ত ইমিগ্রেশন অফিসারের সামনে যখন শুনানি হয়েছে, তখন দেখা গেছে যে তারা খুব লিবারেলি জিনিসগুলোকে দেখেছে। কিন্তু এই পতন হওয়ার পরপরই দেখা যাচ্ছে যে ঠিক রিভার্স হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কেসগুলো দেখা যাচ্ছে ডিসমিস করে দেওয়া হচ্ছে, বা কেউ আবার পরবর্তী সিদ্ধান্তের জন্য রেখে দিচ্ছে যে আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে চেঞ্জটা হঠাৎ করে বিচারকদের যে মানসিক পরিবর্তন একটা হয়ে গেল, এই ক্ষেত্রে তাহলে কি করার আছে? এবং এই আপনার একজন অ্যাটর্নি হিসেবে আপনি এখানে আর কি তার যুক্তি যা, সেগুলো তো আপনারা তুলেই ধরেছিলেন, আপনাদের আর্জিতে তুলে ধরেছিলেন। এখন আর কি ভূমিকা থাকতে পারে এই অবস্থা থেকে উত্তরণের জন্য? সেটাই আমি বললাম, এই ভূমিকা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, এনার্জেটিক ভূমিকা নেওয়া উচিত লয়ার। জি, ডিসপাইট দ্য চেঞ্জেস, এত কিছু চেঞ্জ হওয়ার পরও দিস ইজ দ্য সিনারিও, সো দেয়ারফর হি স্টিল কোয়ালিফাই। এইটা তার লয়ারের দায়িত্ব, কোর্টে কনভিন্স করা। কোর্টও অনেক কিছু জানে, বিভিন্ন ধরনের যুক্তি দেবে, এবং লয়ারের গার্ডস থাকতে হবে, সাহস থাকতে হবে ওইটা যুক্তিরে আঘাত করা এবং দেখানো যে না ওইটা না এইটা। ইট হ্যাজ টু বি এ রিয়েলি গুড ব্যাটল, এটা রিয়েলি গুড ব্যাটল। এইটা না করলে, এই জন্য আমি বলছি যে লয়ার, এইটা কি অ্যাপ্লিকেন্টের পরে সম্ভব, আশ্রয় প্রার্থীর জন্য সম্ভব ন, এটা লয়ারের করতে হবে। এখন লয়ারের রোলটা অত্যন্ত মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এইটা যে লয়ার করতে পারবে না, এদেশে বহু লয়ার আছে, যেমন যাদের সামনে বলতে মনে হয় লজ্জা পায়, গৃহবধূর মতো। এই ধরনের দিয়ে কাজ হইতো না। আমি দেখছি তো, বহু ধমক দিলে আর কোনো কথা বলে না, ধমক দিলে উল্টো দিতে হইতো। এরকম তো বহু জায়গায়, বহু এই 32 বছর ধরে এইগুলো আমি করেছি। বহু জাজ এমন ভাবে কথাবার্তা বলে যে মানে খেয়ে ফেলে দেবে আপনারে। তো ধরেন আমার স্ট্র্যাটেজি থাকতে আমি খুব চুপ হয়ে, ভদ্র হয়ে, বেকুবের মতো শুনতেছি, কেমন জানি কি থাকে যে এই জাজ শেষ করতে গেলে, তুমি কি শেষ করেছো, আর কোনো কথা আছে? আমি আরো 2 গুণ বসে 2 গুণ স্বর উচ্চ করে বলতাম, তাহলে ওকে, তাহলে আমার টার্ন এখন। তখন সব তুলে ধরা হয়েছে, ন এই যুক্তি ঠিক না, তুমি কারণ এইটা। আর একটা দেখাইছো, এই যুক্তি ঠিক না, কারণ এইটা। এবং উপরের কোর্টের ডিসিশন এইটা আছে, শোনেন, উপরের কোর্টের ডিসিশন যখন জাজরে দেখানো হয় এবং সাদৃশ্য দেখানো হয়, তখন জাজ আস্তে মাথা নত দিয়ে এরকম আপনার দিকে বড় চোখ করে তাকাবে, মনে করবো দিস ইজ নট এ নো ননসেন্স লয়ার, আমি যা বলি তাই মেনে নিত না। কি বলছি বুঝছেন? এই অ্যাটিটিউডটা এখন মুখ্য হয়ে দাঁড়িয়ে। আমি একবার আমার নিজের ডোল পেকাচ্ছি না, আমি একবার নিউ জার্সি হেনরি দোগের নামে এক জাজের সামনে এরকম
ইয়ে করেছি। এখন উনি আমারে বলে, তুমি তো দেখছি যে স্ট্রিট ফাইটার। I said, that's my obligation, Your Honor. But I take that compliment if it is meant to be a compliment. No, definitely a compliment. I said, then I earned something today. পরে হয়েছে আর কি ইয়ে করা। তো এইটা হলো রোল। এখন ভদ্রলোকের শোনেন, লয়ারের রোল আছে একটা। লয়ার ভদ্র হবে কিন্তু ফাইটার। লয়ার তার কেস প্রেজেন্ট করবে অত্যন্ত ভদ্র মার্জিত হিসাবে, মার্জিত কোর্টের সম্মান দেখায়, কিন্তু খুব ফোর্সফুল। তার পয়েন্ট, তার ইস্যু, তার যুক্তিতর্ক হ্যাজ টু বি ভেরি ভেরি ফোর্সফুল, অত্যন্ত মানে এনকাম্পাসিং, প্রভাবশালী। কেমন জানি সবটা জুড়েই ওর প্রেজেন্ট। এরকম হইলে কেস হয়ে যায়। তো আমি চাইবো, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এখন এই সমস্ত কেসগুলো উইন করার ক্ষেত্রে একজন লয়ার বা একজন অ্যাটর্নির এখন ভূমিকাটাই হচ্ছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণে এটা একটা বড় একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, বড় একটা কেসের আইনগত একটা এলিমেন্টে, এটা আইনগত একটা এলিমেন্টে এই কন্ডিশন, এই চেঞ্জটা এলিমিনেট করে দিতে, অর্থাৎ এই কন্ডিশনটা নাই। তো সেইটার উপরে আপনার অস্ত্র কি? আপনার অস্ত্র হলো আগের কোর্টের কেস, তার অ্যানালজি টানা এবং বর্তমান কন্ডিশনে কি হতে পারে, এই চেঞ্জটা আমরা জাজের জিজ্ঞেস করতাম, তুমি তো জানো এটা চেঞ্জ, দিস এ ভেরি ট্রানজিয়েন্ট চেঞ্জ, খুব ক্ষণকালের, ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। এই যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কয়দিনের জন্য? নবডি নো। অলরেডি আন্দোলন শুরু হয়েছে যে তোমরা ইলেকশন দিয়ে চলে যাও। ইলেকশন দেওয়ার পরে আবার কারা আসতেছে? আর এক রাজনীতিবিদরা যাদের মাথা মন্ডু এই সমস্ত অত্যাচার আর হিস্ট্রিতে আবৃত হয়ে আছে। তো তারা যে ক্রিশ্চিয়ান করে টু আনসার্টেন টু সেন্ড দিস ম্যান টু হোম, এটা এত আনসার্টেন যে অনিশ্চিত, আনচার্টেড টেরিটরিতে তুমি ছেড়ে দিচ্ছ। না, আপনি তো প্রেডিকশন করলেন ভবিষ্যতে নির্বাচনের পরে, কিন্তু আমি তো দেখছি এই মুহূর্তেই যদি আমরা এই এন্ট্রিম গভর্নমেন্টের ক্ষেত্রে এই প্রশ্নটি আপনার কাছে থাকবে যে এরা ক্ষমতা থাকা অবস্থাতেই আমরা এখন দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের শিক্ষক প্রধান যারা আছেন, হয় হেডমাস্টার অথবা দেখা যাচ্ছে যে কলেজের প্রিন্সিপাল কিংবা রাজনৈতিক অন্যান্য প্রতিপক্ষ, সাংবাদিক ইত্যাদি নানাভাবে নির্যাতিত হচ্ছে। তারা যদি এখন যে কোনো উপায় হোক এই দেশে এসে যদি অ্যাসাইলাম করে, তাদের জেতার সম্ভাবনা কতটুকু থাকবে? আছে আমি বলি, শোনেন, তারা যদি পারে আওয়ামী লীগের লোক অ্যাসাইলাম পাইতে পারে, কিন্তু ক্ষমতা মানে ভিন্ন, স্কোপটা ন্যারো। এদের কেসের আপনি জানি না, আমাদের দেশে ছোটবেলা আমার ফ্যামিলির লোকজন খুবই মানে মামলাও আসছিল। এরা ওই দেখতাম মিটিং হইতো, বলতো যে আরে তুই কি বুঝিস, আরজি খারাপ মানে মামলা খারাপ, আরজি খারাপ হইলে মামলায় ঢুকে যাবে। কথাটা কিন্তু সত্যি। এইখানে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন লেখা হয়, আমার এই প্রবলেম কি প্রবলেম হইতে পারে, ওইটা আলো ক্রুশিয়াল। আপনার এই প্রবলেমগুলো আমরা শুনবো, যদিও এটা একটু বড়ই আলোচনা হবে আমি বুঝতে পেরেছি। আমাদের বেশ কয়েকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, শুরু থেকেই। হয়তো আমরা তাদের ফোনগুলো নিয়ে নিই, তারপর আমাদের আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ সেলিম সাহেবের কাছে আমার একটা কোয়েশ্চন। আমার কোয়েশ্চনটা হলো, ক্যারোলিন প্লেস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে এক্সিকিউটিভ অর্ডারটা ছিল, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে, এটা 15 দিনের জন্য নাকি স্থগিত করছে। এটার ফিউচারটা কি? এটা 15 দিনের পরে কি রেজাল্ট আসতে পারে? এরকম কি আগে কখনো হয়েছে? এরকম এক্সিকিউটিভ অর্ডার দিছে, তারপরে এটা স্থগিত করার পরে আবার আইনি হতে পারে। আর এখন যদি এটা হয়েও কতদিন লাগতে পারে, এটা ফিউচারটা কি? একটু যদি অ্যাটর্নি সাহেব একটু বলেন। আর আমার ওয়ার্ক পারমিটের অলরেডি 15 মাস হয়ে গেছে, রিনিউ করার 15 মাস, কিন্তু এখনো কোনো খবর নাই। যদি একটু বলতেন এগুলো। আপনার বিষয়টা নিয়ে আমরা বলি, আপনি কিভাবে এসেছিলেন এখানে?
আমি বর্ডার কোর্স করেই আসছি এবং আমার বিয়ের প্রায় 15 বছর আছে, প্লাস আমার ওয়াইফ ইউএস সিটিজেন, সবকিছুই আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি শেখ সেলিম। আচ্ছা, উনি বললো যে ওনার ওয়াইফ সিটিজেন। ওয়াইফ সিটিজেন, 15 বছর আছেন, সুতরাং সবকিছু ঠিকই আছে এবং হয়তো কোনো রকম বাজে কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না, মানে তার বিরুদ্ধে কোনো মামলা টামলাও ছিল না। তো এখন ওনার যে প্রশ্ন সেটি হচ্ছে যে বাইডেনের এক্সিকিউটিভ অর্ডারের বলে অনেকেই আশার আলো দেখেছিলেন, কিন্তু এখন আপনি জানেন যে 16টা স্টেটে, এটা আপনি আমার থেকেও ভালো বলবেন, যে অলরেডি এটার বিরুদ্ধে মামলা হয়েছে, স্থগিত হয়ে গেছে। তাহলে এর ভবিষ্যৎ কি, এটা জানতে চাচ্ছেন? ওকে, এইটা যদি কোর্ট স্থগিত করে দিয়ে দেয় তো মামলার আউটকামের পরে, অর্থাৎ ফলাফলের পরে এর ভবিষ্যৎ নির্ভর করে, তো সেইটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় কি এইটা সরকার বহু আগে থেকে করে, খুব লিমিটেড পর্যায়ে। নিউ ইয়র্কে আমি কোনোদিন করতে দেখি নাই, কিন্তু নিউ জার্সিতে করতে দেখছি বহু আগে। নিউ জার্সিতে করতে কি অনেক লোক ডিটেনশনে আছে, আবার ওয়াইফ সিটিজেন, এখানে বিয়ে শাদী আছে, সব আছে, কিন্তু কোন রকমে তারে সেভ করা যাচ্ছে না। তখন জজরা অনেক সময় বলতো যে আচ্ছা, ওরে প্যারোল দিয়ে বাইর করে দিয়ে আমি ওর অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন নেই। এটা ছিল, আগে থেকেই ছিল, এবং খুব লিমিটেড সার্কামস্টান্সে এটা অনেকটা দেওয়া হচ্ছে। তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এইটা পলিসি করে করেছে, পলিসি করেই এইটা কি বলবে, পলিসি করে এইটা একটা এক্সিকিউটিভ অর্ডারে দিয়ে দিচ্ছে, একটা প্রোগ্রাম হিসেবে দিয়ে দিচ্ছে। এখন ধরেন আপনি জানেন যে ওই যে যখন ইউএস সিটিজেন, মানে যারা ওই যে ড্রিমারদের প্যারেন্টস ছিল, তারা সেটা যে একটা ম্যাসিভ প্রোগ্রাম করে দিয়েছিল ওবামা অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কোর্ট বাতিল করে দিয়েছিল, বিকজ ইট হ্যাজ দ্য ইফেক্ট অফ লেজিসলেশন, অর্থাৎ একটা আইনের সমান হয়ে গেছে, যেটা কংগ্রেস দিয়ে পাশ করতে হয় এই যুক্তিতে। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা বলছে 500,000-এর মতো লোক হবে, এইটা এত বেশি লোক মনে হয় না, কিন্তু কোর্ট কিভাবে নেয় সেটার উপরে নির্ভর করছে। এইটা যদি মানে স্থগিত হয়ে যেয়ে থাকে কোন কম্পিটেন্ট কোর্ট দ্বারা, আমি জানি না এটা কি ওই ডিস্ট্রিক্টে স্থগিত না দিয়ে দুই ভাবে স্থগিত হয় টাইম। আমেরিকান গভর্নমেন্ট যখন একটা পলিসি করে তখন অনেক জায়গায় মামলা হয় যে এটা ডিউ প্রসেস ভায়োলেশন হয়েছে, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট প্রসিজারের ডিউ প্রসেসটা বা প্রসিজারটা ফলো করা হয় নাই। আরেকটা ক্ষেত্রে হইতে পারে যে ওকে, এটা আইন হলো কিন্তু এর ইফেক্টিভ ডেটটা খুব কুইকলি দিয়ে দিছে, মানে পাবলিকের নোটিশ পায় নাই, সেটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে। এখন অনেক কোর্ট করে কি, ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের এই জুরিসডিকশন, এটা নেশন ওয়াইড ইনজাংশন জারি করে দেয়, অর্থাৎ আমেরিকার কোথাও হবে না। আর অনেক কোর্ট আছে যে ডিস্ট্রিক্ট, মানে যেমন ধরেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কে এইটা ইস্যু করে দিল, তো সাউদার্ন ডিস্ট্রিক্টের ভিতরে যত আছে সেটা আর হবে না, কিন্তু আমেরিকার অন্য সব জায়গায় যে চলবে। ইনজাংশনটার সম্পর্কে আমি খুব ভালো দেখি নাই, পড়ি নাই। তো মোটামুটি এখন যেটা হচ্ছে যে যেহেতু একটা ইনজাংশন হয়েছে বা কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু এর মধ্যেও তো আবেদন তো তারা করতে পারে পরে কোর্টের ভিত্তিতে, যেহেতু আবেদন করা তো আর বন্ধ করে নাই, সুতরাং আবেদন, যাদের আবেদন করার আছে তারা আবেদন করে রাখুক। আপনি রানা ভাই, আপনি লয়ার হইলে ভালো করতেন, যুক্তি আপনি লয়ারের ফাঁকে দিয়েই দেখাচ্ছেন। ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট ইট। আমি বলছি এইটা কি ইনজাংশনের টার্মস এর পরে নির্ভর করে। আচ্ছা, এই প্রোগ্রাম স্থগিত করা হলো, ডাজ ইট মিন যে এই প্রোগ্রামে আর কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা যাবে না? অথবা এই প্রোগ্রামের আন্ডারে কাউরে দেওয়া যাবে না কোর্টের ডিসিশন না হওয়া পর্যন্ত। যদি বলে এই প্রোগ্রামের আন্ডারে the government is precluded, অর্থাৎ গভর্নমেন্টে বারণ করা হলো কাউকে বেনিফিট না দেওয়া, সেক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু অ্যাডজুডিকেট করতে পারতো না, কাউরে দিত না। আর কালে এই প্রোগ্রাম স্থগিত করা হলো, তাইলে আর কেউ অ্যাপ্লাই করতে পারছে না। ডিপেন্ডস করে যে ইনজাংশনের টার্মসে, অর্ডারের টার্মসে কি আছে।
কি আছে সেটা, যেহেতু এটা পুরোপুরি আপনার পক্ষে মানে জানেন না, সে কারণে হয়তো আমরা এভাবে পুরোপুরি জবাব দিতে পারছি না। তো আমি আশা ওইটা করি পড়ি নাই, সুপ্রিয় না পড়ি দর্শক, তো বলা মানুষের অনুমান করে বলা ঠিক হবে না। হ্যাঁ সেটাই। তো সুপ্রিয় দর্শক, আসলে এই বিষয়টি যেহেতু কোর্ট থেকে ইনজাংশন হয়েছে, এটা এখন পরবর্তীতে কোর্টে নিশ্চয়ই এটা শুনানি হবে, শুনানির হওয়ার পরে যে রায় হবে সেটার ভিত্তিতে এই বিষয়টি নির্ধারিত হবে। এই মুহূর্তে আগাম আমরা কোনো কিছু আলোচনা করে এটা আমরা বলতে পারবো না, কারণ বিষয়টি বিচারাধীন। তো আমরা আরো অনেকেই অপেক্ষা করছেন এবং আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের ফেসবুকেও প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো আমি একটু বলে নিতে চাই। যে শিফাত সাদমান, তিনি বলছেন অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিং 2.5 বছর পরে দিয়েছে, এই ডেট আগানোর কোনো ব্যবস্থা আছে কিনা, এই প্রশ্নটি থাকবে। আর তামান্না আজিজ, আপনি যে একটি উদাহরণ দিয়েছেন মজার ছলে, হাস্যোচ্ছলে, কৌতুকোচ্ছলে আপনি একটি উদাহরণ দিয়েছিলেন গৃহবধূর মতো, বিষয়টি ওনার ভালো লাগেনি, সেটি আপনাকে জানিয়েছেন। তো আপনি যদি একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা দুঃখিত। অ্যাটর্নির পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে দুঃখ প্রকাশ করছি, আপনি কষ্ট পাবেন না। তো আমরা একটু আরো টেলিফোন আছে সেগুলো নেব, তবে একটু বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি শেখ সেলিম এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির পূর্বে অ্যাটর্নি শেখ সেলিম একটি প্রশ্ন রেখেছিলাম ফেসবুক থেকে, এবং যথারীতি টেলিফোনে যারা অপেক্ষা করছেন তাদের ফোনও নিব। শিফাত সাদমান যেটা বলেছিলেন যে অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিং 2.5 বছর আগে দিয়েছে, পরে দিয়েছে, 2.5 বছর পরে দিয়েছে, এই ডেট আগানোর কোনো ব্যবস্থা আছে কিনা একটু জানতে চেয়েছেন। ওকে, আছে। এটা একটা মোশন টু অ্যাডভান্স ক্যালেন্ডার, একটা মোশন আছে, সেটা করতে হবে। এখন এটা ডিপেন্ড করে জাজের অ্যাভেলেবিলিটির উপরে। যদি তাদের জায়গা থাকে বা কোনো একটা ক্যান্সেলেশন হয়, তাইলে অনেক জাজ এটা এগোয় যায়, বাট এর কোনো গ্যারান্টি নাই। এটা জাজের স্কেজুয়ালিং এর পরে কোনো মামলা চলে না, কোনো চলে না। জাজের যখন টাইম তখন দেবে। কারোর কোনো জাজের আমারটা আগে আরেকজনেরটা পরে, এগুলোর কারো কোনো রাইট নাই। তারপরে আরেকটা ফেসবুকে মিস তামান্না বলছেন, আসলে আমি স্বীকার করি যে এই উদাহরণটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আজকালকার সার্কামস্টান্সেসে। তার কারণ আজকাল তো আর মহিলাদের অনেকটা ইমপ্লিকেশন আছে আমার উদাহরণে, কিন্তু সেটা তো মহিলারা তো আজকাল আর নাই। আমি যেমন বাংলাদেশে দেখছি এই বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক মেয়েরাই অত্যন্ত বীরাঙ্গনার ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে উদাহরণটা ভবিষ্যতের দিকে খেয়াল রাখবো। আপনার যদি কোনো আপনার অনুভূতিতে আঘাত করে থাকি তা আমি অত্যন্ত দুঃখিত। সেটা আমরা বলেছি। একটা সংশোধন আমারে করলেন। মাঝে মধ্যে এই ধরনের উদাহরণ হয়তো হয়ে যাইতে পারে, যেহেতু আমরা এই মেল শোভিনিস্টিক সোসাইটিতে মানুষ হয়েছি। তো এইগুলো বিবেচনা করে দুঃখ পাবেন না। অনেক ধন্যবাদ। আমাদের সময় নেই, আজ সময় শেষ হয়ে যাচ্ছে, আরো অনেক প্রশ্ন আছে এবং টেলিফোনে যাওয়া আছে। তো তামান্না আজিজ, নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন যে আপনার অযাচিতভাবে আপনার অনুভূতিতে একটু আঘাত হয়তো লেগেছে, সে কারণে আমরা দুঃখ প্রকাশ করেছি। আশা করি আপনি নিজেকে সামলে নিতে পেরেছেন। তামান্না আজিজ থ্যাঙ্কসও জানিয়েছেন, তিনি থ্যাঙ্কসও জানিয়েছেন। যাই হোক, তো আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। রানা ভাই, আমি শিফাত সাদমান, আমি পরে কমেন্ট করছিলাম, আমার কমেন্টে বলা হয়েছিল। সো আমার ধন্যবাদ আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমার আরেকটা কোশ্চেন আছে ইমিগ্রেশন রিলেটেড, সেটা হচ্ছে আমি রিসেন্টলি ইউভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি কোয়ালিফাইড ক্রাইম ভিকটিম, যেটা ইউভিসা অ্যাপ্লাইয়ের জন্য। তো লয়ারের কাছে আমি জানতে চাচ্ছি, আমি অ্যাসাইলাম আর হচ্ছে ইউভিসা আমি দুইটা একসাথে চালাইতে পারবো কিনা, যেহেতু আমার 2.5 বছর পরে ফাইনাল হিয়ারিং আছে। সো আপনারা জানেন ইউভিসার প্রসেসিংটা দিলে অনেক সময় লাগে। সো ইন দ্য মিন টাইম ফাইনাল হিয়ারিং এ যদি আমি জাজকে রিকোয়েস্ট করি যে আমার ফাইনাল হিয়ারিংটা অ্যাসাইলামটা কন্টিনিউ করার জন্য, সেক্ষেত্রে জাজকে আমার রিকোয়েস্টটা রাখবে, নাকি উনি আমার অ্যাসাইলামটা টার্মিনেটেড বা ডিসমিস করে দেওয়ার সম্ভাবনা আছে? যদি শেখ সেলিম স্যার কিছু বলতেন এই বিষয়ে। অনেক ধন্যবাদ। দুইটাই একসঙ্গে চালাইতে পারেন। আমি দেখছি না কোনো সম্ভাবনা যে টার্মিনেট করে দেবে। বলতে পারেন যে আমার ইউভিসাটাই অ্যাডজুডিকেশনের টাইমটা দেয়া হোক। এক্ষেত্রে আসলে রোলটা সবসময় ম্যাক্সিমাম থাকে লয়ারের, হাউ হি প্রেজেন্ট দিস কেস।
সে বলতে পারে যে ইউ ভিসাটা অত্যন্ত স্ট্রং এবং আমার কাছে মনে হচ্ছে ম্যারিটোরিয়াস ইয়ে হয়ে যাবে, তো সুতরাং তুমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আর একটা ডেটে পোস্টপোন করে দাও, ওইটা অ্যাডজুডিকেশন হওয়া পর্যন্ত। তারপরে আমি অ্যাডজাস্টমেন্ট, তাহলে জাজের শোনার কথাই। কিন্তু আপনি দুইটা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি জানি অনেক লয়াররা, এর আগেই বলছিলাম যে দুর্বল চিত্তের যে সমস্ত লয়ার এই সময় ভালো করে চিন্তা করে না, গট করে অনেক সময় কোর্টে প্রেশার দিয়ে একটা অ্যাপ্লিকেশন উইথড্র করে ফেলে দিতে পারে। সেক্ষেত্রে আপনার কঠোর ভূমিকা নিতে হবে না, আমি এটা উইথড্র করবো না। লয়ারের কথা যে সবসময় সব কথা শুনতে হবে এমন কোনো কথা নাই, আমি এটা উইথড্র করবো না, করবো না। সো আমি দুইটাই চালাইতে চাই। এক্ষেত্রে জাজ বলে তোর অ্যাসাইলাম কেস আমি এখনই শুনতে পারে, তো আপনার দুইটাই প্রিপারেশন থাকা উচিত, ডিপেন্ড করে ওই পার্সোনালিটি, ওই জাজের পার্সোনালিটির পরে। তো সেক্ষেত্রে আপনার দুইটাই প্রস্তুতি থাকা উচিত, কিন্তু আপনার আবেদনটা আপনি পেশ করতে পারেন এবং আপনার আবেদনের সপক্ষে যে সমস্ত যুক্তি আছে, কারণ আছে, সেগুলো সঠিকভাবে তুলে ধরলে আমার এক্সপিরিয়েন্স তারা দিয়ে দেবে। কিন্তু তারপরে যে দিয়ে দেবে এমন কোনো কথা নাই, এগুলারে বলে ডিসক্রিপশন, তাদের মর্জি, ইচ্ছার উপরে নির্ভর করে। অর্থাৎ সাদমান সাহেব যে প্রশ্নটি করেছিলেন করবে না, এই যে ওনার ফাইনাল হিয়ারিং অ্যাসাইলামের জন্য এবং ইউ ভিসার জন্য দুটো একসাথে উনি চালাতে পারবেন কিনা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে আপনার উত্তর, তাই তো? হ্যাঁ, এইটাই উত্তর, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার টেলিফোনের জন্য। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি নাসরিন বলছি। জি, আমি একটা কোয়ারি ছিল, যেটা বাংলাদেশ থেকে আমাকে একজন ফোন করে আজকে একটু জিজ্ঞেস করতে বলেছেন। তো উনি, আমি হঠাৎ রানা ভাইয়ের কথা মনে হলো যে এখানে একটা রিয়েল সোর্সে পাওয়া যাবে। তো উনি আমাকে জানতে চেয়েছেন যে উনি কোনোখান থেকে জানতে পেরেছেন যে EB3 ক্যাটেগরিতে নাকি লোক নেওয়া, মানে ভিসা দেয়া হচ্ছে। তো উনি এখন, প্রথম কথা আমি জানতে চাই এই খবরটা কতটুকু জেনুইন, আর যদি এটা জেনুইন হয়ে থাকে তো উনি আমাকে বলেন সিয়াটেল, ভার্জিনিয়া আর অ্যারিজোনা, এই তিনটা স্টেটে নাকি চয়েস আছে যে অ্যাপ্লাই করার বা আপনার যাওয়ার। তো উনি জানতে চান যদি এটা জেনুইন হয় আর উনি অ্যাপ্লাই করেন, কোন স্টেটে গেলে চাকরি পাওয়ার মানে এখন সুবিধা বেশি, যেখানে গেলে মানে সরাসরি চাকরি পেতে পারেন যাওয়ার সাথে সাথেই। তো এটা আর কি, কোন স্টেটে আর কি বুঝেছি আপনার প্রশ্নটি। অনেক ধন্যবাদ নাসরিন, আপনার প্রশ্নের জন্য। আপনার বান্ধবীর প্রশ্নটি আপনি বলেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম, শোনেন, কোন স্টেটে চাকরি পাওয়া সহজ আর এটা তো আসলে আইনগত কোশ্চেন না, এটা লেবার মার্কেট এমপ্লয়মেন্টের কোশ্চেন। এটা আমি জানি না, ভেরি ফ্র্যাঙ্ক। ইয়াস, EB3-তে আসা যায়, কিন্তু চাকরি ওইখান থেকে আসা বা এইখান থেকে করে লেবার সার্টিফিকেশন প্রসেস আছে, এটা হলো ফার্স্ট প্রসেস। তারপরে I-140 সেইটা হলো দ্বিতীয় প্রসেস, যে I-485 সেইটা তৃতীয় প্রসেস। বা শেষের দুইটা হয়তো অনেক সময় ভিসা নাম্বার অ্যাভেলেবল একসাথে করা যায়। এখন এই প্রোগ্রাম আমেরিকান আইনে বহু বছর আগে থেকে আছে, এটা একটা চলমান আছে, কিন্তু এখন দিচ্ছে তখন দিচ্ছে সেটা না, এটা চিরকালই ছিল। এবং এই ক্যাটাগরি চেঞ্জ করার তেমন কোনো সম্ভাবনা এই তো অদূর ভবিষ্যতে দেখছি না, তো সেটা আছে, সেটা করা যায়। অনেক ধন্যবাদ নাসরিন, আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং আপনার বান্ধবীকে সেভাবে বলতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? আমি বলবো ভাইয়া, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়েবসাইট থেকে লামিয়া বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে ওই যে বাইডেনের PIC-তে থেকে আমার হাজবেন্ড অ্যাপ্লাই করার পরে তার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। এখন কি সেই ফিঙ্গারপ্রিন্টটা কি দিতে যেতে হবে নাকি যেতে এখন স্থগিত করা হয়েছে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি শেখ সেলিম, অ্যাপয়েন্টমেন্ট যখন আছে আপনারা যান, তারা যদি না নেয় তাহলে ঠিক আছে, আপনি আপনার পরিস্থিতিটা করেন, সেইখানেই যান। এই টেলিভিশনের কথা শুনে আপনার একটা স্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা মিস করেন না। তো ওয়ান্স অ্যাগেইন আমরা বলতেছি যে এই ইনজাংশনের টার্মসটা আমরা পুরাপুরি জানি না, তার কারণে আমরা পড়ি নাই। তো এখানে অনেক কিছু ফাঁক থাকতে পারে, যে ওকে
আর কোনো অ্যাপ্লিকেশন না নিয়ে, এরকমও থাকতে পারে, উই ডোন্ট নো, কেউ জানে না। এটা আন্দাজে বললে অনেক লোক আন্দাজে বলবে, কিন্তু এই টার্মসটা না পড়ে ওটা বলা যাবে না। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা ফলো করতে থাকেন। সেটাই। অনেক ধন্যবাদ লামিয়া। আপনার যে প্রশ্নটি করেছিলেন সেটার উত্তর এটাই, যেহেতু আপনাকে ডেট দিয়েছে ফিঙ্গারপ্রিন্টের জন্য, আপনারা যাবেন, যদি ফিঙ্গারপ্রিন্ট তারা নিয়ে নিল নিয়ে নেবে, না নিলে না নিয়ে নেবে, কিন্তু আপনারা ডেটটা মিস করবেন না। যে প্রসিডিওরে ডাকা হয়েছে বা আপনারা আবেদন করেছেন এবং ডাকা হয়েছে সেটি আপনারা পালন করুন এবং সেটি মেনে চলুন এবং যান। গেলে তো যদি নিয়ে নিল, ভবিষ্যতে যদি এই যে মামলা যেটি হয়েছে এটা যদি উইথড্র হয়ে যায়, তখন তো আর আপনার দ্বিতীয়বার এটা করতে হবে না বা পরে ঝামেলায় পড়তে হবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। 1 মিনিট সময় আছে। মোহাম্মদ উল্লাহ তিনি একটি প্রশ্ন করেছেন ফেসবুক থেকে। তিনি বলেছেন, আমার এক ভাই মেক্সিকোতে আছে, এখন ইউএসএতে ঢুকলে ইন্টারভিউয়ের সময় কি বললে ভালো হবে? সে আওয়ামী লীগ থেকে নির্যাতন হয়ে আছে, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, যেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটি নিয়ে প্রশ্ন। মোহাম্মদুল্লাহর এই প্রশ্নটির উত্তর কি হবে আপনার কাছে জনাব শেখ সেলিম? ওর যেটা ঝামেলা সেইটা বলবে, আমরা তো টেলিভিশনে বলে দিতে পারি না যে এই মিথ্যে কথাটা বলেন, দেন উই আর গিলটি অফ কনস্পায়ারিং এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস, সেটা তো আমরা বলতে পারি না। তবে তার যেটা, সেটা যদি সিভিয়ার হয়ে থাকে, এখনো আওয়ামী লীগের হয়ে থাকলে সেটাই বলবে সে। সেটাই। অনেক ধন্যবাদ। যে কথা কি বলবে না বলবে বা বানায় যেটা আসল না, সেটা তো কেউ আপনার সাজেশন দেবে না, পরে সমস্যা হবে, সেটি সমস্যা হবে। জনাব মোহাম্মদুল্লাহ, আশা করি খুব কঠিন ব্যাপার। জি, আপনার ভাই যেহেতু নির্যাতিত হয়ে মেক্সিকো বর্ডারে আছে, সত্য ঘটনা তুলে ধরবে এবং উনি যে সত্য ঘটনা বলবেন সেটার পক্ষে সপক্ষে নিশ্চয়ই তার কাছে কাগজপত্রও আছে, সেই কাগজপত্র তুলে ধরবে। তারপরে যেটা হওয়ার সেটা তো হবেই, ভালো হতে পারে অথবা যদি আবার ফেরত দেয়, ফেরতও যেতে পারে, যেটাই হোক না কেন সত্যটাই তুলে ধরবেন, এটাই হচ্ছে মূল কথা। তো অ্যাটর্নি শেখ সেলিম, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো খুব কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনাকে অনেকদিন পরে পেয়েছি, আজকে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন, বেশ কিছু দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণী। থ্যাংক ইউ রানা ভাই, এবং আমাদের দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন ভবিষ্যতে, সেই কামনা রয়েছে। আবারও আপনাকে ধন্যবাদ জনাব শেখ সেলিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যেটি নিয়ে প্রায়শই আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করছেন, অনেকেই নানান বিভিন্নভাবে তারা চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। সে কারণে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অ্যাসাইনমেন্ট মামলার চ্যালেঞ্জটা কি হতে পারে বিস্তারিত কথা বলেছি। তার একটি উত্তর, যে আপনার যিনি লয়ার বা অ্যাটর্নি থাকবেন তিনি যেন শক্তভাবে বিষয়টিকে দেখেন এবং আপনিও সেইভাবে কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন, সেটি হলো মূল কথা। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।